ধরুন ছোট পরিসরে গবাদি পশু বা মুরগি পালন করার পরিকল্পনা করছেন, কোথায় থেকে শুরু করবেন এই কাজ? কোথায় মিলবে পুঁজি? কোথায় পাওয়া যাবে কাঁচামাল? পশু স্বাস্থ্য বিষয়ক শিক্ষাও কোথায় মিলবে? এসব প্রশ্নের উত্তর দিতে এবং এর সাথে উৎসাহ দিতেই শুরু হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা, যেখানে এক ছাদের নিচে মিলবে সবকিছু। আর গবাদি পশু বা পাখি পালনের আদ্যপান্ত নিয়ে আরও বিস্তারিত আলাপ করতে চাই আজ অর্থযোগের এই আয়োজনে। সাথে থাকছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আইনুল হক এবং বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথম প্রশ্নটা থাকছে শাহ ইমরানের কাছে। শাহ ইমরান, প্রথমে আপনার কাছে জানতে চাই, একজন নতুন উদ্যোক্তা যখন গবাদি পশু বা পাখি পালনের পেশায় আসতে চান, তখন তার জন্য এই কাজটা বা এই পরিকল্পনাটা কতটুকু সহজ বা কতটুকু চ্যালেঞ্জিং, কতটুকু সুযোগ সুবিধা তিনি পান আসলে এই পেশায় আসার ক্ষেত্রে, কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আমরা 2015 সন থেকে আমাদের এই অ্যাসোসিয়েশন যখন আমরা তৈরি করি, ঠিক তখন থেকে প্রায় বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত বেকার বলতে পারেন, বিদেশে থাকে প্রবাসী, তারাও অনেক ছেলে মেয়েদেরকে আমরা কিন্তু অনলাইনে এবং অফলাইনে প্রশিক্ষণ দিয়েছি। সো প্রধানত এই কৃষি এবং এই খামার এই শিল্পে আসতে হলে আপনার কিন্তু একটা প্রশিক্ষণ দরকার হয়। প্রশিক্ষণ ছাড়া অ্যাকচুয়ালি এই শিল্পগুলোতে ভালো করাটাও একটু ডিফিকাল্ট। সো আমরা আমাদের হাজার হাজার বেকার ছেলে মেয়েদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যারা এই সেক্টরে এখন খুব ভালোভাবে ইনভলভ, যারা কাজ করছে, বাংলাদেশের জিডিপিতে অবদান রেখে যাচ্ছে। তবে আমাদের এই কৃষিকে, এই শিল্পকে আরো যদি আমরা সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাদেরকে সরকার থেকে যে ক্ষুদ্র ঋণ যেগুলো আছে, এই ক্ষুদ্র ঋণকে কিন্তু আরো সহজ করতে হবে। এখনো আমরা দেখা যায় যে আমরা যাদেরকে ঋণ দেই, অ্যাকচুয়ালি এটা দেখা যায় যে হয়তো আপনার অনেক ব্যাংকের কাগজপত্র দরকার হয়, কারো ট্রেড লাইসেন্স থাকতে হবে, ব্যাংকের 1-2 বছর লেনদেন থাকতে হবে। এগুলো তো আসলে একটা নতুন উদ্যোক্তা থাকে না। হ্যাঁ, তো এইগুলোকে যতটা সহজ করে যাবে, বাংলাদেশে এই সেক্টর গুলোতে বিনিয়োগ আরো বাড়বে। অনেক উদ্যোক্তা এই সেক্টরে বিনিয়োগ করতে হবে। তাহলে অনেক উদ্যোক্তা এই সময়টাতে আরও বাড়বে। শাহ ইমরান, আপনার কাছে আমরা ফিরবো, আপনি থাকুন আমাদের সাথে। চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ আইনুল হকের কাছে। ডক্টর মোহাম্মদ আইনুল হক, আপনি শুনছিলেন শাহ ইমরানের কাছ থেকে, আমরা শুনছিলাম নতুন উদ্যোক্তারা যখন এই পেশায় আসলে আসতে চান, তখন তারা কি কি চ্যালেঞ্জের মুখে পড়েন। একটি লম্বা সময় আপনি প্রাণী অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ছিলেন, বেশ কিছু দিক আপনি এই বিষয়ে জানেন এবং বোঝেন। আপনার কাছে এই বিষয়টি জানতে চাই, আপনার কাছে কি মনে হয় কতটুকু চ্যালেঞ্জিং আসলে নতুন উদ্যোক্তাদের এখানে আসা? আর সরকারি পক্ষ থেকে নানা সময় যে সহযোগিতার কথাগুলো বলা হয়, সেটি আসলে তখন কতটুকু সহজ ছিল বা এখন কতটুকু বিষয়টি সহজ হয়েছে বা কঠিন হয়েছে, একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে সময় উপযোগী একটি টপিকসে আমাকে আমন্ত্রণ জানার জন্য। যে কথাটি বলতেছিলেন যে কতটুকু চ্যালেঞ্জ, নিঃসন্দেহে আমি যদি কমার্শিয়ালি বা লাভজনকভাবে ব্যবসা করতে যাই, এটি নতুন উদ্যোক্তার জন্য একটু চ্যালেঞ্জ, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটি জনাব ইমরান সাহেব যেমন বলেছে, আমি তার সঙ্গে সুর মিলিয়েই বলতে চাই যে প্রথম কন্ডিশনটা এটা হলো যে তাকে ট্রেনিং নিতে হবে। এবং ট্রেনিং এর বিষয়টি ইমরান সাহেব যেমন বলছে যে ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশন থেকে দেয়। এছাড়া সরকার কিন্তু, অর্থাৎ লাইভ স্টক ডিপার্টমেন্ট কিন্তু সব সময় কন্টিনিউয়াস প্রসেসে একটা ট্রেনিং দিয়েই থাকে বিভিন্ন গবাদি পশু এবং পোলট্রি পালনের উপরে। এছাড়া যুব উন্নয়ন তাদের যুব উন্নয়নের কিছু প্রতিষ্ঠানে আছে শুধুমাত্র এই লাইভ স্টক রেয়ারিং এর উপরে ট্রেনিং করার জন্য, এবং তারা বিভিন্ন টার্মের ট্রেনিং দিয়ে থাকে। এছাড়াও আজকাল অনেক এনজিও তারা তাদের মেম্বারদের কিন্তু ট্রেনিং দিয়ে থাকে এই লাইভ স্টক পালনে। তবে এইটি নতুন উদ্যোক্তাদের অবশ্যই মনে রাখতে হবে যে ট্রেনিং ছাড়া এই সেক্টরে হাত দিলে সেটা হিতে বিপরীত হতে পারে, এটার কোনো বিকল্প নেই। এরপরে আর যে চ্যালেঞ্জটা আছে আসলে এন্ট্রেন্স অফ ফিনান্সিয়াল অর ক্রেডিটে, এটি আসলে একটু এখনো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইমরান সাহেব যেটা বলেছে যে এটি আসলে খুব সহজ না নতুন উদ্যোক্তার জন্য। আর সরকারের কিছু নীতিমালা আছে এবং সেখানে কিছু কোটাও করে দেওয়া আছে যে গ্রামীণ যে ক্রেডিট গুলো ব্যাংক বিতরণ করে তার কত % কৃষিতে হতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি যে যেহেতু এই লাইভস্টক সেক্টরে একটু রিস্ক বেশি, কাজেই এই ব্যাংকগুলো কিন্তু খুব সহজে লাইভস্টক সেক্টরকে বা স্পেশালি এই নতুন এন্টারপ্রেনারকে সহজে লোন দিতে চায় না।
তো সরকারকে এটি একটি ভাবার বিষয় আছে, সরকারকে ভাবতে হবে। এবং সদাশা সরকার আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি বলতে চাই যে উনি এরকম একটি উদ্যোগ নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা 200 কোটি টাকার একটি থোক বরাদ্দ পেয়েছি, যে এটি শুধুমাত্র লাইভ স্টকের জন্য। এটি একটি ভালো উদ্যোগ, তবে আমি মনে করি না যে 200 টাকাই এনাফ, এটাকে আরো বেশি করা আরো উচিত। বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। ডক্টর মোহাম্মদ আইনুল হক, আপনি আমাদের সাথে থাকুন। আরেকটা বিষয়ে কথা বলতে চাই, বড় পুঁজির কাছে ছোট পুঁজির উদ্যোক্তারা আসলে সহজে টিকে থাকতে পারে না। বড় বড় খামারদের সাথে নতুন উদ্যোক্তারা আসলে কতটুকু টিকে উঠতে পারবে, বা এই বিষয়টি নিয়ে সরকারি কোনো প্রোটেকশন প্রয়োজন আছে কিনা, বা এই ধরনের প্রোটেকশন কোনো কার্যক্রম রয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তার আগে একটু প্রশ্ন করি, একটু আরেকটা পয়েন্ট বলতে চাই, যে এই উদ্যোক্তাদের কিন্তু আরেকটি ইস্যু দরকার, সেটা হলো ইন্স্যুরেন্স। অর্থাৎ খামারিদের ক্যাটেল ইন্স্যুরেন্স বা পশুর ইন্স্যুরেন্স, এটিও আমাদের দেশে অনুপস্থিত। তবে আমাদের ডিপার্টমেন্ট এবং সরকার এটা নিয়েও কাজ করতেছে, এবং এই ইন্স্যুরেন্সের প্রোটেকশনটা আসলেও কিন্তু উদ্যোক্তারা খুব আরো এইদিকে এগিয়ে আসবে। আর এই মুহূর্তে আপনি যে কথাটা বলছিলেন, আরেকবার যদি একটু প্লিজ একটু সূত্রটা ধরে দেন। হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে আসলে বড় উদ্যোক্তাদের কাছে, অর্থাৎ বড় পুঁজি হ্যাঁ, দিয়ে যারা জি, এই ধরনের কাজে নামেন, exactly, তাদের সাথে exactly, ছোট পুঁজিটা আসলে টিকে থাকতে পারে কিভাবে, বা হ্যাঁ, এই জন্য ছোট পুঁজিদের- তাদের ছোট পুঁজিদের আমাদের অবশ্যই টিকে রাখতে হবে। এবং এইটিও আমি মনে করি যে কর্পোরেট পুঁজিদের সাথে আসলে ছোট পুঁজি যারা, তাদের আসলে টিকে থাকা খুবই কঠিন, এবং এই জন্য তাদের প্রোটেকশনের অবশ্যই দরকার আছে। এবং গভর্নমেন্ট এই প্রোটেকশনটা কিন্তু দিয়ে যাচ্ছে, এবং আমরা যদি করোনার সময় বলি তখনও কিন্তু দিয়েছে। তবে এক্ষেত্রে আমি বলবো যে যেটি কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে কিন্তু আলোচনা হয়েছে, যে এই ছোট পুঁজিদের অর্থাৎ ছোট উদ্যোক্তাদের আরো কিভাবে বেশি বেশি আরো সাহায্য করা যায়। সেটা যেমন এই যে কথাটা বললাম, ইন্স্যুরেন্স, তারপরে ধরেন আপনার ওই যে বিদ্যুতে ভর্তুকি, তারপরে আমরা যদি খাদ্যতে কিছু ভর্তুকি দিতে পারি। কারণ এখন খাদ্যের দামটা এমন পর্যায়ে গেছে যে আসলে এই খাদ্যের দামের সঙ্গে প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেটিং এ খুবই হিমশিম খাচ্ছে। আর বড় পুঁজিরা তো তাদের যেহেতু অনেক বেশি ইনভেস্ট, তাদের হয়তো যৎসামান্য লাভ হলেই তাদের চলে যায়। কিন্তু ছোট খামারিদের একটি যদি রিমার্কেবল অর্থাৎ বা একটি মানে কি বলবো, যে রেশনাল যদি লাভ না হয়, তাহলে তাদের টিকে থাকা কঠিন। তো সেক্ষেত্রে সরকার কিন্তু সেখানে তাদেরকে, আমি মনে করি যে এই মুহূর্তে যে বিদ্যুতের যে কথাটা উঠছে, এইটা একটি সরকার ইজি করতে পারে। এবং কিছুটা ভর্তুকি তাদের ইনপুটসে, যেমন ভ্যাকসিন, ঔষধ এবং খাদ্যে, এইভাবে যদি কিছু সরকার প্ল্যান করে, তাহলে তাদের কার্যক্রমটা তাহলে আসলে হয়তো কিছুটা উৎপাদন সহজ হয়ে আসবে। ডক্টর মোহাম্মদ আইনুল হক থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি শাহ ইমরানের কাছে। শাহ ইমরান, আপনার কাছে জানতে চাই, আপনারা বরাবরই বলেন বিদেশি পশু পালনে মাংসের চাহিদা পূরণ করা সম্ভব, কিন্তু বিদেশি এসব পশুর দাম যখন বাজারে দেখি 30 লাখ, 40 লাখ, কোনোটি আবার 1 কোটি টাকা হয়ে থাকে, সেটি কতটা সত্য? আপনি যে কথাটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশে আমাদের যে গরুর জাত, বিভিন্ন ধরনের জাত আছে, হ্যাঁ, এবং সেটা যেমন ভারতে আপনার দেখবেন যে 55 প্রকারের গরুর জাত আছে। তা আমাদের এত গরুর জাত নেই। আমাদের ম্যাক্সিমাম গরুর জাত দেখবেন যে ওই ইন্ডিয়ান প্রজাতির জাতগুলোই আমাদের দেশে বেশি, তবে আমাদের নিজস্ব কিছু জাত আছে। এখন প্রশ্ন হলো যে গরুগুলোর দাম 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার কথা বলছেন, এগুলো হচ্ছে খুব এক্সক্লুসিভ টাইপের গরু। এক্সক্লুসিভ বলতে যে বাংলাদেশের যে গরুগুলো এখনো চাষ হয়নি, বিদেশে খুব এক্সক্লুসিভ একটা মাংসের জাত বা দেখতে অনেক সুন্দর, যে গরুটা কারো কাছে অ্যাভেলেবেল না, ঠিক আছে। বাংলাদেশে তো অনেক মানুষ আছে যারা অ্যাকচুয়ালি কুরবানিটাকে মনে করে যে খুব সুন্দর, তার পক্ষে তার আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে সব থেকে সুন্দর সে পশুটা একটা ক্রয় করতে চায়। তো কারো কাছে যদি দেখা যায় থাকে যে একটু খুব সুন্দর বা দেশের বাইরের প্রজাতির, বিদেশি প্রজাতির গরু, হ্যাঁ, এবং সেটা হয়তো বিদেশ থেকে আনতেও হয়তো অনেক বেশি টাকা খরচ হয়েছে, বা লালন পালন করতেও হয়তো খরচ হয়ে যেত, সেই গরুগুলোর দাম একচুয়ালি বেশি হয় বা হচ্ছে, যাদের কাছে আছে তারা বেশি দামে বিক্রি করছে। আর যে প্রজাতির জাতটা মনে করেন অ্যাভেলেবেল না, সেটার তো দাম একটু বেশি থাকে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে এই 40-50 লাখ দামের গরু তো হয়তো দেখা যায় ঢাকা শহরে একজন বা দুইজন বিক্রি করছে, সবাই তো করেন। তো আমাদের জনগণের মাংসের চাহিদা পূরণের জন্য আমাদের যেটা লক্ষ্য বা যেটা কাজ করতে হবে,
বিদেশে অনেক উন্নত জাতের গরু তৈরি হয়েছে, সেই জাতগুলোকে আমাদের দেশে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে কি হবে, মানুষের ঘরে 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 আমরা কম দামের মধ্যে মাংস দিতে পারবো, এবং দেশের কৃষকের কাছে যখন এই জাতগুলো পৌঁছে যাবে তখন তারা কিন্তু এই জাতগুলো যখন কাজ করবে তখন কিন্তু আর এর দাম দেখবেন যে 40-50 লাখ 1 কোটি টাকা থাকবে না। সো বিদেশের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, আমাদেরকে পিছিয়ে থাকলে হবে না। এবং সময়ের সাথে এই আসলে বিষয়গুলো- এগিয়ে যেতেই হবে এবং এর জন্য নানা পদক্ষেপ নানা কার্যক্রম নেওয়ার আসলে সময় হয়ে এসেছে। আসলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আরও কিছুক্ষণ সময় পেলে হয়তো আরও কিছু বিষয় আছে আলাপ করার সুযোগ হতো, কিন্তু সময় আজ একদমই এখানে শেষ। আজ আমাদের আলাপ এখানেই থামাতে হচ্ছে, অন্য কোনো সময় আবার এই বিষয়ে আমরা আলাপ করব। আশা করি সেই সময় আপনাদের পাবো এবং আজকে যুক্ত হবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।